কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই গরমকে উপেক্ষা করে আবার একবার বেরিয়ে পড়লাম একটি ডে আউটিংয়ের উদ্দেশ্যে। আর এবার আমার গন্তব্য ছিল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাটি ও তমলুক। তাহলে চলুন না, আপনারাও বেরিয়ে পড়ুন আমার সাথে কিছু কিছু দর্শনীয় স্থানগুলো দেখে নেওয়ার জন্য। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আবার অনেক দিন পরে আপনাদের সামনে চলে এসেছি। আমি সুদীপ্ত, বং ট্রাভেলার্স ইভেন্টের পক্ষ থেকে। আর ভেরি গুড মর্নিং ফ্রম ওয়ান্স এগেন ফ্রম দমদম এয়ারপোর্ট। আজকে আবার একটা ডে আউটিংয়ে আমি বেরিয়ে পড়েছি। অবভিয়াসলি ট্রাভেল পার্টনার আমার আবার সেই ভ্রমর। আজকে আমি যাচ্ছি তমলুকের দিকে। অ্যাকচুয়াল দেউলটি হয়ে তারপর আমরা তমলুক ঢুকবো কোলাঘাট হয়ে। তো প্রথমে দেউলটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামতাবেরের বাড়ি দেখে নেব, তারপরে তমলুকের ওদিকে বর্গভীমা মন্দির, তমলুক রাজবাড়ি, তমলুক মিউজিয়াম আর মহিষাদল রাজবাড়ি তো থাকবেই। তো এই হচ্ছে আজকে আমাদের ট্রিপ প্ল্যান। আজকে ভ্রমণের পক্ষ থেকে 26 জন আমরা বেরিয়ে পড়েছি। তো গাড়ি এক্ষুনি চলে আসবে। এখন ঘড়িতে বাজে 6:45। আমি এয়ারপোর্ট 2.5 নম্বরে ওয়েট করছি। গাড়ি চলে এলে গাড়িতে উঠে তারপর ট্রিপটা শুরু হবে। যেহেতু এটা ছিল গ্রুপ ট্যুর, সবাইকে নিয়েই গন্তব্যস্থলে পৌঁছানোর কথা ছিল, তাই প্রথমে রুবি হয়ে গোল পার্ক, দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে এরপরেই আমরা এসে পৌঁছলাম হাওড়া জেলার দেউলটিতে। ট্রেন পথে যারা আসবেন তারা হাওড়া থেকে সরাসরি খড়গপুর, পাঁশকুড়া, মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে দেউলটি নেমে চলে আসতে পারবেন খুব সহজেই। 8:30 দাঁড়িয়ে রয়েছি রুবির সামনে, রুবি জেনারেল হসপিটাল। এই যে দূরে দেখা যাচ্ছে রুবি জেনারেল হসপিটাল। আমরা এখন ওই গড়িয়াহাট ক্রসিং ধরে এবার এই গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের, চলে যাব গোল পার্ক। গোল পার্ক হয়ে আমরা যাব সেকেন্ড হুগলি ব্রিজ ধরে দেউলটির দিকে। একজন করে পিক আপ হচ্ছে, 26 জন টোটাল। পিক আপে একটু টাইম লাগছে, সবাই ঠিক টাইমেই দাঁড়াচ্ছে। একজনের একটু এই শিয়ালদা দিকে ট্রেনের সমস্যার জন্য একটু লেট হয়েছে। যাই হোক, আমরা এগিয়ে যাব আস্তে আস্তে। ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে, দেখাবো আপনাদের কি ব্রেকফাস্ট দিয়েছে ভ্রমণের তরফ থেকে। এই হচ্ছে আজকে আমাদের রথ। 26 সিটের ট্রাভেলারে করে আমরা যাচ্ছি, এসি ট্রাভেলার। আছি এখন মাঝ রাস্তায়, একটু টয়লেট ব্রেক চলছে। এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি, এই গাড়ি পেট্রোল পাম্প। ব্রেকফাস্ট হয়ে গেছে, আপনাদের দেখালাম ব্রেকফাস্ট কী দিয়েছে। একটা চিজ স্যান্ডউইচ, তার সাথে একটা কাপ কেক আর একটা কলা, মিষ্টি আর মাজা একটা ছোট, আর একটা করে জল। তো সুন্দর ব্রেকফাস্ট ভ্রমণের তরফ থেকে। আমাদের আর দেউলটি পৌঁছতে মিনিট 15 মতো লাগবে। এখান থেকে আমরা উলুবেরিয়া ক্রস করে গেছি, বাগনানের কাছাকাছি রয়েছি। এখান থেকে আর 15 মিনিট মতো লাগবে। তারপর তো কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়িতে আমরা প্রবেশ করব, সবটা দেখাবই। আমাদের সাথে অনেক সিনিয়র সিটিজেন রয়েছে, অনেক জুনিয়ররাও রয়েছে। সবাই মিলে দেখা যাক, এই ট্যুরটা আশা করছি খুব ভালো হবে। সব থেকে সিনিয়র সিটিজেন একজন। এবারে ভ্রমণের তরফ থেকে সকলকে আই কার্ড প্রদান করা হয়েছে। ভ্রমণের সাথে আসার সমস্ত ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, আর স্ক্রিনের ওপরেও আমি দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যোগাযোগ করে আসতে পারেন। এদের সাথে প্রচুর ট্যুর রয়েছে আপকামিং, ফোন করে কথা বলে নিতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। চলুন আর দেরি করবো না, এবার এখান থেকে ছেড়ে বেরোবো। সার্ভিস রোড দিয়ে নেমে এই সাবওয়েটা ক্রস করতে হবে। আমরা দেউলটি ঢুকে গেছি। এই হচ্ছে দেউলটি স্টেশনের রাস্তা, এদিকটা। আর এদিক দিয়ে সোজা চলে যেতে হবে কথাশিল্পী শরৎচন্দ্রের সামতাবেরের বাড়ি। এই যে সাবওয়েটা ক্রস করে একদম সোজা লেখা রয়েছে সামতাবের পানির ত্রাস যাইবার বাড়ি, শরৎচন্দ্র গ্রাম পঞ্চায়েত। এইদিকে চলে যাচ্ছে সোজা আবার কোলাঘাটের দিকে। যারা ট্রেনে করে আসবেন দেউলটি, তারা এখানে নেমে
এই টোটো স্ট্যান্ড থেকে আপনাদের টোটো নিয়ে যেতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির বাড়ি। এসে গেছি দেউলটি কথাশিল্পী শরৎচন্দ্রের বসতবাটিতে, তার সামতাবেরের বাড়ি, সামতাবের পানিত্রাস গ্রাম। এই হচ্ছে পার্কিং লট আমার পেছন দিকে, এই হচ্ছে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে রয়েছে, পুরোটা পার্কিং লট রয়েছে। আপনাদের নিজেদের গাড়িতে যারা আসবেন এখানে পার্ক করতে পারবেন। টোটো করে এলে এখান থেকে এখানে টোটো রাখতে পারবেন। এখানে টোটো স্ট্যান্ডও রয়েছে, যাওয়ার সময় এখান থেকে টোটো পেয়ে যাবেন। এই যে এখানে টোটো রয়েছে, এখান থেকে টোটো পেয়ে যাবেন যাওয়ার জন্য দেউলটি স্টেশনে। এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে। এই হচ্ছে এদিকে মেন গেট, পেছন দিকে ওই দিকে দূরে রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে। এই হচ্ছে মেন গেট। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমতা গ্রামে এই বাড়িটিতে থাকতেন। তিনি স্থানীয় জেলে ও ধোপাদের সঙ্গে মেলামেশা করতেন বলে সমাজে তাকে একঘরে করা হয়। তারা এই এলাকাটিকে গ্রাম থেকে আলাদা করে নিয়ে সমতাবের নাম দিয়েছিল। আগে রূপনারায়ণ নদ এই বাড়িটির ঠিক পাশ দিয়ে বয়ে যেত। শরৎচন্দ্রের পড়ার ঘর থেকে নদী দেখা যেত। এখন নদী খাত পরিবর্তন করে দূরে সরে গেছে। এই পড়ার ঘরে বসেই শরৎচন্দ্র অভাগীর স্বর্গ, কমললতা, শেষ প্রশ্ন, পল্লী সমাজ, রামের সুমতি, পথের দাবি ও মহেশের মতো গল্প উপন্যাসগুলি লেখেন। এটা লেখার ঘর ছিল, সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর জানলাটা লক্ষ্য রাখুন, জানলাটা খোলা থাকত। এই ঘড়িটা 100 বছরের পুরনো একটি ঘড়ি, যেটি এখনও চলছে। এখানে শরৎচন্দ্রের বই রয়েছে প্রচুর। এই দেখুন ওখানে চরকা রয়েছে। এই চেয়ারে বসে উনি চিকিৎসা করতেন গরিব দুঃখীদের জন্য, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন জায়গাটা। 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন অ্যাক্ট অনুসারে এই শরৎচন্দ্রের কুঠিকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থলের স্বীকৃতি দেয়। আর তারপরে 2009 সালে এই পুরো বাড়িটিকে সংস্কার করা হয়েছে। শরৎচন্দ্রের স্বহস্তে পোঁতা গুলঞ্চ, পেয়ারা ইত্যাদি গাছ এই বাড়িতে এখনও রয়েছে। পরের ফ্লোরটায় চলে এসেছি। এই হচ্ছে বারান্দা থেকে নিচের দিকে বাগানের ভিউটা। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মূর্তি রয়েছে, আমরা নিচে গিয়ে দেখবো পরে। সবারই উঠছে, সব উঠছে। এই যে বাগানের জায়গাটা, প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে কথাশিল্পী শরৎচন্দ্রের এই জায়গাতে। হিরণময়ী দেবী, স্বামী বেদানন্দ আর উপন্যাস সম্রাট ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই হচ্ছে ওনার সমাধি। ওনার জন্ম হচ্ছে হুগলির দেবানন্দপুর গ্রামে, আর এখানে উনি 12 বছর ছিলেন শেষ জীবনের। তার সমস্ত স্মৃতি বিজড়িত এই জায়গা আপনাদের দেখালাম। এই তার বাড়ি। কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়ি দেউলটি বন্ধ করে দিল ঠিক 12টার সময়। আমরা এবার এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। রূপনারায়ণের তীরে যাওয়ার কথা ছিল, আপনাদের যেতে হলে এই রাস্তাটা ধরে যেতে হবে। ওই দূরে রূপনারায়ণ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় আসছে কি না। ওই যে দূরে, এখান থেকে দেখুন দেখা যাবে। যদি সময় হয় তাহলে ফেরার পথে আমরা একবার এদিকে
ঘুরে যাব। ওই যে রূপনারায়ণ দেখা যাচ্ছে দূরে। তো সবাই আমরা গাড়িতে উঠছি। বাইরে প্রচণ্ড গরম, আজকে অস্বস্তিকর গরম, প্রচণ্ড হিউমিড, সবারই মোটামুটি খুব শরীর খারাপ করছে। তাই আমরা এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে পরে ডেস্টিনেশনে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল এখান থেকে প্রায় 28 কিলোমিটার দূরত্বে অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরে। কোলাঘাট ব্রিজ ক্রস করে আমরা যখন এই মন্দিরে ঢুকলাম, ঘড়িতে তখন দুপুর 1টা। আমরা বর্গভীমা মায়ের মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে মূল গেট। এখানে জুতো রেখে প্রবেশ করতে হবে। সামনে বিবেকানন্দের একটি স্ট্যাচু আছে। এখানে পূজা দেওয়ার ডালি সামগ্রী এসব পাওয়া যাবে। জুতো রেখে আপনাদের উপরে উঠতে হবে। আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি। জুতো জমা রেখে দিয়েছি জুতো রাখার জায়গাতে। এখান থেকে সোজা চলে যেতে হবে মায়ের মন্দিরে। শ্রী শ্রী বর্গভীমা মাতার মন্দির, খুব জাগ্রত এই মন্দির। এই যে মন্দির খোলা ও বন্ধের সময়টা দেখে নেবেন। সকাল 7টা হইতে 2টো, বিকেল 3টে থেকে রাত্রি 8:30। এই হচ্ছে বর্গভীমা মায়ের মন্দির। এই দেখুন ভেতরের ক্যাম্পাসটা। এগুলো সব বিশ্রাম নেওয়ার জায়গা। সুন্দর আলপনা দেওয়া। অনেকেই পুজো দিচ্ছেন আমাদের ভ্রমণের মেম্বাররা। এখানে পুরোহিত মশাই বসে রয়েছেন। এই মন্দিরটিকে ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ হিসাবে ধরা হয়। পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি 51 পীঠের প্রথম পীঠ। বাইরে প্রচুর পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে। সেখান থেকে মিষ্টি পূজা কিনে নিয়ে এখানে এসে পূজা দিতে পারবেন। ভোগ নিবেদন করা হয়ে গেছে মায়ের কাছে। এই দেখুন এখানে বিবাহ সম্পন্ন হচ্ছে। এই মন্দিরের প্রসাদ দেবীর জন্য প্রতিদিন তৈরি করা হয় এবং বেশিরভাগ শক্তি মন্দিরের মতো দেবীর প্রসাদ এখানেও নিরামিষ হয় না। দেবীর প্রসাদ হিসেবে এখানে শোল মাছ রান্না বাধ্যতামূলক। এটা ভোগের ঘর। এখানে অন্ন প্রসাদ দেওয়া হয় মাকে ভোগ নিবেদন করার পরে। এই জায়গাতে নিচে বসে আপনাদের খেতে হবে। ভোগের জন্য আপনাদের আগে থেকে এখানে কাউন্টারে টিকিট করতে হবে। সকাল 10:30, 11টা, 10:30 অবধি মোটামুটি টিকিট দেয়, যতক্ষণ টিকিট অ্যাভেলেবেল থাকে। তবে যতটা তাড়াতাড়ি পারবেন এসে টিকিটটা করে নেওয়ার চেষ্টা করবেন। আমি ফোন নাম্বারের সমস্ত ডিটেল দিয়ে দেবো। এখানে কিছু দোকানও রয়েছে, এখান থেকে টুকটাক জিনিসপত্র কিনতে পারবেন। মায়ের ছবি ইত্যাদি। এই দেখুন এখানে প্রসাদ গ্রহণের জন্য সকলে বসে পড়েছে, সময় হয়ে গেছে। 110 টাকার কুপন সংগ্রহ করে আপনারা এখানে আমিষ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই দেখুন প্রসাদ এই নাম্বারে কল করে আপনারা কেটে নিতে পারবেন ভোগের কুপন। সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা যোগাযোগ করতে হবে। এখানটা পুরো রিনোভেট হচ্ছে, জায়গাটা আরও বড় হচ্ছে বিল্ডিংটা। বর্গভীমা মন্দির থেকে বেরোতেই 2টো বেজে গেল। আর তারপর 2 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম মধ্যাহ্নভোজ সারতে আমি বাঙালি রেস্টুরেন্টে। বর্গভীমা মায়ের মন্দির দেখার পর আমরা চলে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে। আজকে এখানেই আমাদের লাঞ্চ। তমলুকে প্রিয়গোপাল বিষয়ী যেটা আউটলেট রয়েছে তার নিচেই হচ্ছে আমি বাঙালি এই রেস্টুরেন্ট। আজকে আমাদের লাঞ্চ এখানেই ভ্রমণের তরফ থেকে। তো আমি এন্ট্রি করছি এই আমি বাঙালি রেস্টুরেন্টে। এই হচ্ছে ভেতরের ইন্টেরিয়ার।
এদের প্রচুর আউটলেট রয়েছে তমলুক, কলকাতা, আরও অনেক জায়গাতে। তো আজকে আমরা চলে এসেছি তমলুকের এই আউটলেটটাতে। 26 জন ভ্রমর রয়েছে আমাদের সাথে। আর আপনারা দেখছেন বং ট্রাভেলার্স ইভেন্ট। এই হচ্ছে আমি বাঙালি রেস্টুরেন্টের গেট। এই হচ্ছে মেন রিসেপশন। আর এখানে আমাদের সবাই লাঞ্চ করতে বসে গেছে, অলরেডি খাবার সার্ভ করে দিয়েছে। এখানে 6 জন রয়েছে। আমাদের এই রুমটা পুরোটা আমাদের জন্য ছেড়ে দিয়েছে। এই যে সবাই একসাথে বসে এখন আমরা এসেছি লাঞ্চে সবাই লাঞ্চ করতে। আমরা বাঙালি রেস্টুরেন্টে আমি বাঙালি। খেয়ে রিভিউ দিন কেমন? খাওয়ার আগেই মন ভরে গেছে। আমি বাঙালি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ও মেনু যতটা ভালো লেগেছিল তার থেকে বেশি ভালো লাগলো তাদের খাওয়ার পর। খুবই সুস্বাদু ও পরিমাণ মতো খাবার খেয়ে সবাই খুবই প্রসন্ন। মেনুতে ছিল ভাত, ঘি, মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি ভাজা, শাক ভাজা, ডাল, শুক্তো, আর তার সাথে চিকেন কারি, স্যালাড, আর পরে এলো চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। অসাধারণ একটা লাঞ্চ হলো আমি বাঙালি রেস্টুরেন্টে। দারুণ খাবারের মেনুগুলো তো আপনাদের দেখালাম, খুব টেস্টি। আপনারা আসতে পারেন এখানে। এদের কলকাতাতেও ব্রাঞ্চ রয়েছে, এছাড়া আরও অনেক জায়গায় রয়েছে, আসতে পারেন। বেশ ভালো খাবার দাবার, খুব টেস্টি, আর খুব কম টাকাতে, খুব কম খরচায় ভালো খাওয়া বলতে গেলে আমি বাঙালি। দারুণ লাগলো। এবার চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। বাইরের রোদ এখনও প্রচণ্ড গরম। এবার এখান থেকে আমরা যাব তমলুক রাজবাড়ি, তমলুক মিউজিয়াম, তারপর মহিষাদল। চলুন নেক্সট ডেস্টিনেশনে। সবাই গাড়িতে উঠে পড়েছে, এবার গাড়ি ছাড়বে, আর দেরি করব না। লাঞ্চের পর আবার আমাদের ডেস্টিনেশন এবার মহিষাদল রাজবাড়ি, একদমই ভগ্নপ্রায়। সরি তমলুক রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ি এখন আমাদের যেতে দেরি রয়েছে। তমলুক রাজবাড়ি পর তমলুক মিউজিয়াম যাব, তারপরে মহিষাদল রাজবাড়ি। তো তমলুক রাজবাড়ি সামনেই আপনাদের দেখাচ্ছি। পুরোটাই ভগ্নপ্রায়, ভেতরে ঢুকতে দেবে না, গেট বন্ধ। তবু যতটা দেখানো যায় আপনাদের অবশ্যই দেখাচ্ছি। তমলুক রাজবাড়ির সামনেই কাজী নজরুল ইসলামের একটি স্ট্যাচু রয়েছে। এখানে অন্নদা শঙ্কর রায়ের কিছু লেখা রয়েছে। মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তীর উদ্বোধন করেছিলেন। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এটি তৈরি করা হয়েছে। তার পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তমলুক রাজবাড়ির সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া রয়েছে। 1938 সালের 11ই এপ্রিল তমলুকের রাজা, স্বাধীনতা সংগ্রামী রাজা সুরেন্দ্র নারায়ণ রায় এই রাজবাড়ি গেটে সুভাষচন্দ্র বসুকে অভ্যর্থনা করেছিলেন। তিনি গাড়ি থেকে নেমে রাজবাড়ির আটচালা পর্যন্ত হেঁটে যান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর খোসরং মাঠে সভা করেন। এই হচ্ছে তমলুক রাজবাড়ির ইতিহাস। এই দেখুন।
একদমই ভগ্নপ্রায়। এখানে গেট দেওয়া, ভেতরে কিছু হয়তো মেনটেনেন্স চলছে। পুরোটাই এখন হেরিটেজ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। অতিরিক্ত গরমে তমলুক মিউজিয়ামটা বাদ দিয়ে 25 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের আজকের শেষ গন্তব্য ছিল মহিষাদল রাজবাড়ি। ভেতরে গোপ্রো অ্যালাউ নয়, তাই এই মোবাইল দিয়ে শ্যুট করতে হচ্ছে। চলে এসেছি মহিষাদলে, দেখাচ্ছি। ভেতরে হয়তো ভেতরে ক্যামেরা অ্যালাউ না, ভেতরে মোবাইল ক্যামেরাও চলবে না। যতটা দেখানো যায় আমি দেখাচ্ছি, দেখুন। আপনারা দেখছেন মহিষাদল রাজবাড়ি, এটা নতুন রাজবাড়ি। 20 টাকা করে টিকিট। জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে, 20 টাকা করে টিকিট কাটা হলো প্রত্যেকে। দেখে বেরোলাম মহিষাদল রাজবাড়ি। ভেতরে মিউজিয়ামটা পুরোটা দেখলাম, বেশ ভালোই লাগলো। পুরনো দিনের সব কিছু নিদর্শন রয়েছে সেখানে। পুরনো অস্ত্র থেকে বন্য জীবজন্তু শিকারের নিদর্শন, তারপরে পুরনো আসবাবপত্র, বেশ ভালো লাগলো। পুরনো বিছানা, পুরনো বই, গ্রামোফোন থেকে শুরু করে পিয়ানো, বেশ কিছু জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো। আপনারাও চাইলে ভেতরে দেখতে পারেন। 20 টাকার টিকিট। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই পুরোটা দেখাতে পারলাম না। বারান্দা অবধি ওরা ছবি তুলতে অ্যালাউ করছে, কিন্তু সেটাও মোবাইল ক্যামেরায়, কোনো ভিডিও ক্যামেরা বা গোপ্রো অ্যাকশন ক্যামেরাতে তুলতে পারবেন না। একবার ঘুরে যেতে পারেন। এখানে সঙ্গে একটা রেস্টুরেন্টও রয়েছে দেখছি, রাজার হালে বলে পাশে। বেশ ভালো জায়গাটা, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মহিষাদল রাজবাড়ির পুরো সামনেটা। উপরের বারান্দায় উঠতে দেয় না, রেস্ট্রিক্টেড। শুধুমাত্র নিচের ফ্লোরটাতেই মিউজিয়ামটা দেখার জন্য এন্ট্রি টিকিট কাটতে হয় 20 টাকা করে। 15 টাকা করে ছিল, পুজোর পর থেকে এটা আবার 20 টাকা হয়ে গেছে। আর সামনেটা এই সুন্দর বাগান। এখানে আপনারা আগে থেকে বুকিং করে ভেতরে থাকতেও পারবেন, জাস্ট লাইক ইটাচুনা রাজবাড়ির মতো, খাওয়া দাওয়া থাকা। আপনারা বুক করতে পারেন মহিষাদল রাজবাড়ির যে ওয়েবসাইট রয়েছে বুকিংয়ে, সেখান থেকে বুক করে আপনারা এখানে থাকতে পারেন। এই দেখুন এখানে কি সুন্দর সূর্যমুখী ফুল হয়েছে। বিস্তীর্ণ এলাকা, সুন্দর লাগছে চারিদিকটা, পুরো সবুজ গাছগাছালি দিয়ে ভরা। প্রচুর লোক রয়েছে, সিকিউরিটি রয়েছে। আপনি কোনোভাবেই কোথাও কোনো রকম উল্টোপাল্টা কাজ করবেন না। উল্টোপাল্টা কাজ মানে ছবি টবি তুলবেন না, এদের বাধা দিয়ে। আমি মহিষাদল রাজবাড়ির ঠিক পেছন দিকেই রয়েছে মহিষাদল রাজবাড়ির গোপালজিউ মন্দির। এই হচ্ছে গোপালজিউ মন্দির। এখানে নিত্য পূজা হয়। তার টাইমটা দেওয়া রয়েছে 7টা থেকে 12টা, বিকেল 3টে থেকে আর রাত্রি 8টা। আপনারা মহিষাদল ঘুরতে এলে এখানে একবার ঘুরে যাবেন, গোপালজিউ মন্দির। আর ঠিক এই দিকটা হচ্ছে মহিষাদল রাজবাড়ির পুরনো যে রাজবাড়িটি। চলুন এটাও আপনাদের দেখাবো।
এইটা হচ্ছে মহিষাদল পুরনো রাজবাড়ি। এটা আন্ডার মানে মেনটেনেন্স রয়েছে, সারানো হচ্ছে। এটা মহিষাদল রাজবাড়ি ঘোরা হয়ে গেল, যতটা পেরেছি আপনাদের দেখালাম। ক্যামেরায় পুরোটা শ্যুট করতে দেয়নি, মোবাইলে শ্যুট করে দেখালাম, বেশ ভালোই লাগলো। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখন ঘড়িতে বাজে মোটামুটি, ঘড়িতে এখন 6টা। এবার আমরা বেরিয়ে যাব আস্তে আস্তে। এখান থেকে বাড়ি ফিরতে আরও মোটামুটি ঘন্টা 2 ঘন্টা আড়াই লাগবে। তো হয়ে গেল আজকের ডে আউটিং। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সবাই, আর মানে পারছি না, পুরো জামা গেঞ্জি ভিজে চপচপে। তারপরেও ডে আউটিংটা বেশ ভালোই হলো। লাঞ্চটা খুব ভালো ছিল, ঘোরাটা খুব ভালো ছিল, বেশ ভালো লাগলো চারিদিকটা। তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এর পরবর্তী কোনো ডেস্টিনেশনে। পরবর্তী ডেস্টিনেশন বলতে আমি এই উইকেই আবার যাচ্ছি দার্জিলিং অফবিট, সেখানে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে আমি ভালো কাজ করছি অবশ্যই আমার পাশে থাকবেন বং ট্রাভেলার্স 7-এর। যদি ভ্রমণের এই গ্রুপ ট্যুরগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার ট্রাভেল পার্টনার, তার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনের ওপরে দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। খুব ভালো ঘোরায়, আমি এদের সাথে ম্যাক্সিমাম ট্যুরেই থাকবো। এইভাবেই আমি শেষ করছি আজকের এই ডে আউটিং দেউলটি মহিষাদল বর্গভীমা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন বং ট্রাভেলার্স 7-কে।